আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো পৌষ্টিকতন্ত্র। এই অধ্যায়টি আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করব। আশা করি এই ভিডিওটি ভালো লেগে থাকবে। তো বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করি আজকের আমাদের চ্যাপ্টার পৌষ্টিকতন্ত্র। এটি পার্ট 1 এর ভিডিও এবং আমি এই চ্যাপ্টারটি প্রত্যেকটি পার্টে অনেকগুলো ভিডিও বার করব এবং প্রত্যেকটি ভিডিওতে তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো শুরু করছি আজকের চ্যাপ্টার। তো পৌষ্টিকতন্ত্র কী, এটা আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত। তো দেহের বৃদ্ধি, শারীরবৃত্তীয় কার্য এবং শক্তি উৎপাদনের সঙ্গে জড়িত নানা রকম উপাদানকে মানুষ বহির্জগৎ থেকে আহরণ করে। খাদ্যবস্তু ও নানা রকম পানীয় এসব উপাদানের উৎস। খাদ্যবস্তুতে এসব উপাদান প্রধানত বৃহৎ আকারের অণুতে হিসেবে অবস্থান করে এবং এইসব বৃহদাকার অণুকে সবচেয়ে ক্ষুদ্রাকার অণুতে পরিণত করতে না পারলে তারা দেহের উপযোগী হয়ে উঠতে পারে না বা দেহ তা গ্রহণ করতে পারে না। তাই যে পদ্ধতিতে খাদ্যের এই বৃহদাকার অণুকে ভেঙে ক্ষুদ্রাকার অণুতে পরিণত করে এবং খাদ্যের মধ্যে উপস্থিত খনিজ পদার্থ ও ভিটামিনকে নিষ্কাশন করে দেহের সরবরাহের উপযোগী করে তুলতে পারে, তাকে পৌষ্টিকতন্ত্র বলে। এখন পৌষ্টিকতন্ত্রের আমরা বিভিন্ন অংশগুলো সম্পর্কে এই ছবির সাহায্যে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। তো দেখো, প্রথমেই যে শরীরের যে পৌষ্টিকতন্ত্রের যে প্রথম অংশ, সেটি হচ্ছে মুখ্য গহ্বর। এটি আমাদের মুখের কাছেই থাকে, অর্থাৎ যে অংশ দিয়ে আমরা খাবারকে গ্রহণ করি সেইখানটায়। এরপরে সেই মুখগহ্বর থেকে খাবার গ্রাসনালী হয়ে পৌঁছে যায় পাকস্থলীতে এবং পাকস্থলীতে খাবারের যে হজম প্রক্রিয়া, আমরা তো মূলত মুখগহ্বর থেকে হজম প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং পাকস্থলীতে এসে তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো শুরু করে। এরপর পাকস্থলীতে থেকে খাদ্য ক্ষুদ্রান্তে আসে এবং সেখানে খাদ্যর যে পরিপাকের ফলে যে ভিটামিন বা অন্যান্য যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো কি হয়, শোষণ শুরু হয় এবং বৃহদন্ত্র তারপরে আসে এবং বৃহদন্ত্রের পরে সেটি মলাশয়ে কিছুক্ষণের জন্য জমা থাকে এবং পরে পায়ুর দিয়ে সেই মল ত্যাগ হয়ে শরীরের বাইরে নির্গত হয়ে পড়ে। ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। এরপর আমরা চলে যাব পৌষ্টিকতন্ত্রের যে প্রত্যেকটি অংশের গঠন সম্পর্কে আমি তোমাদের একটি সংক্ষিপ্ত ধারণা আমি রাখব। তো প্রথম যে অংশটি মুখগহ্বর, যেটি আমরা ছবিতে দেখেছিলাম, অর্থাৎ এটিকে বলা হয় ওভাল ক্যাভিটি। পৌষ্টিকনালীর শুরুতে মুখগহ্বর রয়েছে এবং এই মুখগহ্বরকে ঘিরে ও তার অভ্যন্তরে যেসব দেহের অংশ দেখা যায় তার মধ্যে কী কী প্রধান? না, প্রধান হলো ওষ্ঠ, গাল, দাঁত, মাড়ি এবং সবশেষে তালু। নেক্সট, লালা গ্রন্থি, অর্থাৎ যেগুলোকে স্যালিভারি গ্ল্যান্ড বলা হয়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূলত 3 ধরনের স্যালিভারি গ্ল্যান্ড আছে, অর্থাৎ লালা গ্রন্থি আছে। এই লালা গ্রন্থিগুলি প্রত্যেকটি জোড়ায় জোড়ায় অবস্থান করে, অর্থাৎ যে আমরা দেখতে পাচ্ছি লালা গ্রন্থি প্রথমে আছে প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই প্রত্যেকটি গ্রন্থি এক জোড়া করে রয়েছে, অর্থাৎ মোট 6টি গ্রন্থি রয়েছে লালা গ্রন্থি। এখন ছবি অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে প্যারোটিড গ্রন্থি হচ্ছে দেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারস কিছু কিছু নালীর মাধ্যমে মুখগহ্বরে প্রবেশ করে। তো চলো সেগুলো দেখে নিই। প্যারোটিড গ্রন্থি থেকে লালারস টেনসন ডাক্টের মাধ্যমে, সাবম্যান্ডিবুলার গ্রন্থি থেকে ওয়াটন ডাক্টের মাধ্যমে এবং সবশেষে সাবলিঙ্গুয়াল গ্রন্থি থেকে লালারস ডাক্ট অফ রেভিনেশনের মাধ্যমে মুখগহ্বরে প্রবেশ করে। এরপর আমরা নেক্সট পার্টে চলে যাই, গলবিল ও গ্রাসনালী, যেটিকে ইংলিশে ফ্যারিংস এবং ইসোফেগাস বলা হয়। ছবিতে দেখতে পাচ্ছি যে ফ্যারিংস ও ইসোফেগাস, এটিকে আরেকটু জুম করে আমরা যদি ভালো করে দেখি, তো যেটা গলবিল রয়েছে, যেটা ফ্যারিংস, সেটা হচ্ছে মুখবিবরের ঠিক পরবর্তী একটা ছোট্ট অংশ। আর ইসোফেগাস যেটা দেখতে পাচ্ছি, সেটি গলবিল থেকে পাকস্থলী পর্যন্ত এটা একটা বিস্তৃত নালী। এগুলোর যদি আমরা দৈর্ঘ্যগুলো দেখে নিই, তো গলবিলের দৈর্ঘ্য প্রায় 5 থেকে 6 ইঞ্চি মতো হয়, আর গ্রাসনালীর দৈর্ঘ্য প্রায় 10 থেকে 15 ইঞ্চি মতো আমরা লক্ষ্য করতে পারি একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে। এরপর আমরা দেখে নেব পাকস্থলী, যেটিকে আমরা ইংলিশে স্টোমাক বলা হয়। এই পাকস্থলীর গঠন কীরকম? তো পাকস্থলীটি দেখতে ঠিক অনেকটা জে আকৃতির মতন এবং এটি গ্রাসনালীর শেষ প্রান্তের সঙ্গে একটা যুক্ত থলির মতন দেখতে, ঠিক আছে? তো এই পাকস্থলীর 3টি অংশ রয়েছে। প্রথমটি হচ্ছে ফান্ডাস, এরপরে মাঝখানে দেখতে পাচ্ছ বডি এবং সব শেষে রয়েছে পাইলোরিক অ্যান্ট্রাম। এই 3টি অংশ নিয়ে
পাকস্থলী গঠিত। পাকস্থলীর মধ্যে একটি তীব্র অ্যাসিড অর্থাৎ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমি পরবর্তী যে ভিডিওগুলো বার করব সেখানে আমি এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কীভাবে উৎপন্ন হয় এবং এর কাজ কী এগুলো সম্পর্কে আরও ডিটেলসে তোমাদেরকে আমি জানাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। তো চলে আসি এর পরের অংশ, ক্ষুদ্রান্ত। ছবিতে দেখতে পাচ্ছি ক্ষুদ্রান্ত অর্থাৎ ঠিক পেটের ভেতরে যে মানে পাকস্থলীর ঠিক পরবর্তী অংশ, ঠিক যেটাকে আমরা নাড়িভুঁড়ি বলি, ওই নাড়িভুঁড়ি যেটাকে বলছি সেটিকেই হচ্ছে ক্ষুদ্রান্ত বলা হয়। এটি 3টি অংশ দেখতে পাচ্ছি ছবিতে ভালো করে যদি দেখি। একটা হচ্ছে ডিওডিনাম, তারপরে হচ্ছে জেজুনাম এবং লাস্টে হচ্ছে ইলিয়াম। এই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য প্রায় 25 ফুট মতন। এই ক্ষুদ্রান্তের এই বিরাট দৈর্ঘ্যের জন্য তার ক্ষেত্রফল অত্যন্ত বেশি হয়। ফলে কি হয়, এই গৃহীত যে খাদ্যবস্তু তার পরিপাক এবং বিশেষণের জন্য প্রচুর সময় পায়। আর এখানেই প্রোটিন ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাচিত হয় এবং ওই পাচিত খাদ্য কি হয়, এখানেই শোষিত হয়ে পড়ে। এরপর চলে আসি বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এটি হচ্ছে ক্ষুদ্রান্তের পরবর্তী মোটা এবং নলাকার অংশ। ক্ষুদ্রান্তের যে শেষ অংশ ইলিয়াম, তারপরেই আমি দেখতে পাচ্ছি যে শুরু হচ্ছে বৃহদন্ত্র এবং বৃহদন্ত্রের যে অংশগুলো সেগুলো হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঊর্ধ্বঙ্গ কোলন, তির্যক কোলন, নিম্নঙ্গ কোলন, ঠিক আছে? এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সবশেষে দেখতে পাচ্ছি একটি মলাশয় রয়েছে। এই মলাশয়ের মধ্যে কি হয়, খাদ্যের যে অপাচ্য অংশগুলো থাকে না, যেগুলো পরিপাক হয়নি, যেগুলো কোনো প্রয়োজন নেই শরীরের, সেই ওয়েস্ট অংশগুলো, যে অপাচ্য অংশগুলো, সেগুলো কি হয় এই বৃহদন্তের শেষে এই যে মলাশয়ের মধ্যে কি হয় মলরূপে জমা থাকবে এবং পরবর্তীকালে কি হয়, এই মলাশয় থেকে মল ওই পায়ুর মাধ্যমে শরীরের বাইরে ত্যাগ হয়ে পড়ে। তবে এই আমরা একটা বিষয় জেনে রাখতে হবে যে অ্যাপেন্ডিক্স এর এখন কোনো কাজ নেই, ঠিক আছে? তো কেন কাজ নেই? তো ডারউইন মনে করেছিলেন যে অ্যাপেন্ডিক্স হলো একটি ভেস্টিগাল অর্গান অর্থাৎ লুপ্তপ্রায় অঙ্গ। তার কথাই কি না, আগে আমরা যখন কাঁচা সবজি খেতাম, ঠিক আছে, তখন রান্না করার ব্যাপারটা ছিল না, ফলে তা হজমের জন্য অ্যাপেন্ডিক্সের প্রয়োজন ছিল। এখন বর্তমানে আমরা যাই খাই তা সবই কি হয় রান্না করা, কাঁচা কিছু খাবার আমরা খাই না, ফলে প্রয়োজন হারাতে এটি একেবারেই কি হয়ে গেছে, ছোট হতে প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে, ঠিক আছে? তো এটার আর সেরকম কোনো কাজ নাই, তবে মাঝে মাঝে এটি ফুলে উঠলে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় এবং অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে হয়, এটা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যকৃৎ। অর্থাৎ আমরা পৌষ্টিকতন্ত্রে আমরা শেষের দিকে এসে পৌঁছে গেছি। পৌষ্টিকতন্ত্রের যে অংশগুলো আমরা আছে তার মধ্যে যকৃৎ একটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই হচ্ছে যকৃতের ছবি। তো মনে রাখতে হবে যে এটি দেহের সর্ববৃহৎ গ্রন্থি, ঠিক আছে? এই যকৃৎ হচ্ছে সর্ববৃহৎ গ্রন্থি এবং এখানে বিভিন্ন ধরনের পিত্তরস, পাচক রস এগুলো তৈরি হয়। এছাড়া লিভারের আরও অন্যান্য কাজ আছে শরীরের, সেগুলো রেচনাঙ্গ হিসেবেও আমাদের লিভার কাজ করে। তো এখন সেটা না ভেবে আমরা এখন যেটা ভাবছি সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের কী ভূমিকা। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়ে তা কী হয়, পিত্তথলি অর্থাৎ যেটাকে গল ব্লাডার আমরা অংশ দেখতে পাচ্ছি, একটা সবুজ রঙের দেখো অংশ দেখতে পাচ্ছি গল ব্লাডার। এই গল ব্লাডার বা পিত্তথলিতে এসে কী হয়, জমা হয়ে যায় এবং সেই জমে থাকা পিত্তরস কী হয় পরবর্তীকালে পিত্তনালীর মাধ্যমে ক্ষুদ্রান্তের যে ডিওডিনাম যেটা প্রথম অংশ ছিল, তাই না, প্রথম অংশ, সেই ডিওডিনামে এসে কী হয় খাদ্যের বস্তুর সঙ্গে কী হয়ে যায়, মিশ্রিত হয়ে পড়ে এবং খাদ্যকে যে মানে বিভিন্ন যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট, ফ্যাটের পরিপাকে এবং সেই পিত্তরস কী করে সাহায্য করছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই যকৃৎ নামক যে অঙ্গটি, এটি ভূমিকা অত্যন্ত রয়েছে এই পৌষ্টিকতন্ত্রে। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে এই ভিডিওটি অনেক কিছু ইনফরমেটিভ, ঠিক আছে, তোমাদের কাছে অনেক মানে তথ্য আমি নতুন কিছু দিতে পেরেছি, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আমি নিয়ে আসতে চলেছি এবং সেই পার্টে আমি ওই HCl পাকস্থলীর মধ্যে কীভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কীভাবে উৎপন্ন হয় সেটি সম্পর্কে আমি বিশদ বিবরণ আনতে চলেছি। তো লক্ষ্য রাখুন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।